মন্দাকুনি পুচ্ছিকে বাচ্চা, সেও 5 কিলোমিটার হেঁটেছে ভাবুন এই রাস্তাতে। আমি নিজে ভেবেই পাচ্ছি না। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেনলি যে পালকি করে যারা যায় তাদের কাউন্টার। তো এখান থেকে পার্চি করে লোকরা নিয়ে যায় আর কি। উপরে পুরো মেঘ হয়ে রয়েছে আর মেঘের জন্য পুরো স্নোফল হচ্ছে। हो गया वेरीफाई हो गया। हाँ हाँ, कल আপনারা চাইলে এই ঝর্ণা জলও কিন্তু ইউজ করতে পারেন, খাওয়া দাওয়া দিতেই পারেন। যারা হেলিকপ্টারে যাচ্ছেন তারা এই দৃশ্য কিন্তু পাবেন না। এই যে 1 প্লেট ম্যাগি 60 টাকা। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের এই পর্বতে। তাই বন্ধুরা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি কিসে, শুরু করা যাক আজকের এই পর্ব। এখন বাজে 3:50 মতো। তো সবাই মোটামুটি আমরা রেডি। ওইদিকে সুব্রত রেডি, ওইদিকে সুজিত রেডি। তো আমি একটু ব্রাশটা করে নিই, ব্রাশ করে বাইরের অবস্থাটা কি দেখি, কারণ ক্লক রুমে গিয়ে আমাদের ব্যাগগুলো রাখতে হবে, তারপরে বেরোবো। তো দেরি করবো না, কারণ তাড়াতাড়ি বেরোতে পারলে যত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় আর কি। কারণ আমরা খুব জোরে হাঁটতে পারবো না, আস্তে আস্তে হাঁটবো, যত তাড়াতাড়ি যাওয়া যায় দেখবো। পুরো রাস্তাটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। এসে গেছি ক্লক রুমেতে। তো ক্লক রুমে তো ব্যাগ রাখতে হবে, এই যে এরকম ক্লক রুম হয়। হ্যাঁ, ওপরে যেমন ব্যাগগুলো রেখে এরকম রাখবে। তো আমরা এখন আছি এই সোনপ্রয়াগ থেকে বেরোচ্ছি, সামনে ট্যাক্সি স্ট্যান্ড বা বলতে পারেন এই বলেরো স্ট্যান্ডটা রয়েছে, ওখান পর্যন্ত যাবো এখন। ওখান থেকে বলেরো ধরে চলে যাবো একেবারে গৌরীকুণ্ড। हो गया वेरीफाई हो गया। हाँ हाँ, कल शाम को कर लिए। বাস থেকে মন্দাকুনি যাচ্ছে, তার আওয়াজ হচ্ছে, গর্জন শোনা যাচ্ছে, কিন্তু অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না সেরকমভাবে। এখান থেকে গৌরীকুণ্ড অলমোস্ট 5 কিলোমিটার মতো। তো গাড়িতে করে যেতে হয়। তো এইরকম বলেরো থাকে, তো বলেরো করে বেরোতে হয়। তো মাথা পিছু মাত্র 50 টাকা করে নেয়। তো পুরো এখন ওখানে পৌঁছে দেবে, তারপর থেকে হাঁটাটা মেনলি শুরু হবে। বেশ অন্ধকার রয়েছে, রাত্রি রয়েছে এখনও পর্যন্ত। সকালে তো টাইম বাকি আছে, এখন টাইম হয়েছে 4:34। ওর গাড়িতে টাইট হয়ে গেছে, সবাই দেখছেন ভর্তি হয়ে গেছে লোকজন। কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে, একটুকুনি তো ব্যাপার আছে। अच्छा रास्ता नहीं है आज, क्या थोड़ा सा प्रेशर कम है? इस टाइम तो 4:30 बजे तो पूरा भर जाता है। थोड़ा कम भी नहीं, ठीक है। 2 दिन से लगातार काफी भीड़ है यहाँ पे। তো গাড়ি থেকে নেমে গেছি আমরা, সামনেই আছে রাস্তা যেখান থেকে স্টার্ট হবে আর কি ট্র্যাকটা। তো এখন এইটুকুনি হেঁটে যেতে হবে না, জ্যাম লেগে আছে। গাড়ি থেকে সবাই নেমে যাচ্ছে, আমরাও নেমে গেলাম। এই ট্রেকের মেন যেটা সব থেকে দরকারি জিনিস সেটা আমি নিয়ে নিয়েছি আমরা এখন। এই হলো লাঠি। তো 50 টাকা বলছিল, একটু বারণ করে 40 টাকা করে নিলাম। মোটামুটি লাঠিগুলো খারাপ না, হালকাও আছে, মজবুতও আছে। এই লাঠি ছাড়া যাওয়া কিন্তু ওপরে মুশকিল। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেনলি যে পালকি করে যারা যায় তাদের কাউন্টার। তো এখান থেকে পার্চি করে লোকরা নিয়ে যায় আর কি। আমরা উপর দিকে যাবো এখন। যারা এসে গৌরীকুণ্ডে থাকার প্ল্যান করছেন তারা এখানে এসে থাকতে পারেন। আশপাশে বেশ কয়েকটা হোটেল রয়েছে, যেমন এখানে রয়েছে। कुंड में जाने का रास्ता यहीं है ना। तो আমরা এই কুণ্ডের কাছে যাব, যেখানে গিয়ে স্নান করার প্ল্যানটা আছে। দেখি, এখানেও বেশ কিছু লোকজন টেন্টে লাগিয়ে রাত্রেবেলায় ছিল, ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা। আগে গিয়ে এখন স্নানটা করে আসি, তারপরে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো। পিছনে যাচ্ছে মন্দাকুনি বয়ে যাচ্ছে, আর এই পিছন দিকেই সমস্ত কুণ্ডে সবাই স্নান করছে।
এই যাত্রার শুরুটা স্নান করে এখান থেকেই শুরু বলতে পারি। এবার আমরা এখান থেকে এই গৌরীকুণ্ডের কুণ্ড থেকে স্নান করে বেরোচ্ছি, একেবারে যতটা চেষ্টা করি যতটা যাওয়া যায় আর কি। তো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, हर हर महादेव, বাবা কেদার কি जय, বাবা কেদার কি जय। আপনারা ঘোড়াও নিতে পারেন, একটু বার্গেন করে নেবেন। মোটামুটি 2500 থেকে 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যেই হয়ে থাকে, কিন্তু যত উপরে যাবেন তত এর রেট কিন্তু বাড়তে থাকবে। মানে অনেকেই ভাবে যে কিছুটা হেঁটে নেবো তারপরেই ঘোড়াতে উঠে যাব, কিন্তু উপরে গেলে কিন্তু রেট বেড়ে যাবে। মোটামুটি বাইরে আলো ফুটতে শুরু করেছে, তার মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাই যতটা যাওয়া যায়। এমনি খুব সাবধান কিন্তু ঘোড়া থেকে, মানে ঘোড়া কিন্তু যে কোনো মুহূর্তে গুঁতিয়ে দিতে পারে। সমস্যাটা একটাই হলো ঘোড়ার কিন্তু সেন্স নেই আর কি, মেনলি ওর কতটা জায়গা লাগবে। যাওয়ার দরকার, যাচ্ছে মুন্ডুটার গুড় মানে যতটা ঢুকবে সেরকম জায়গা বুঝলেই ও ঢুকে যাবে, তার ফলে গুতুগুতির একটা চান্সেস আছে। এখান থেকে জঙ্গলচট্টি 3.5 কিলোমিটার, যেটা আমাদের প্রথম ডেস্টিনেশন আর কি। তারপরে আছে কেদারনাথ, দেখতে পাচ্ছি এখান থেকে 15.5 লেখা আছে, কিন্তু এটা পুরাতন রাস্তা অনুযায়ী। চলুন এগিয়ে যাওয়া যাক। জায়গায় জায়গায় এরকম টয়লেটের ব্যবস্থা কিন্তু রয়েছে, তো সেটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। আর এই ট্রেকের প্রথম যে গেটটা পড়ে সেটা আমরা এসে গেছি। हाँ भाई, घोड़ा घोड़ा भाई। চলো যাওয়া যাক। মন্দাকিনী সুন্দরভাবে বয়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যই মেনলি কিন্তু কেদারনাথকে এত ফেমাস করে তুলেছে। সঙ্গে তো বাবা তো রয়েছে, বাবার কাছে যাওয়া একটা মেন প্রাপ্তি। চলুন উপরের দিকে যাওয়া যায়। একটু সকাল সকাল বেরোনোর অনেকটা সুবিধা আছে, এখনও সেরকমভাবে ঘোরার প্রেশার শুরু হয়নি, নাহলে এক এক সময় এমন হয়ে যায় যে ঘোরার জন্য হাঁটাও যায় না। বেশ জোরেই ঝর্ণাটা পড়ছে। বহু জায়গাতে নতুন নতুন টয়লেট হয়েছে, এটা খুবই ভালো, বিশেষত মেয়েদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়েছে। এই যে আমার পিছনে রয়েছে এরকম, তো টয়লেট থেকে শুরু করে সব রকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। হাঁটতে হাঁটতে এই ব্লগ করা একটু কঠিন, কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রথম বরফ পাহাড়ের মধ্যে পড়েছে, তার সুন্দর ভিউটা এখান দিয়ে পাওয়া যাচ্ছে। এই জঙ্গলচট্টির একটু আগেই এরকম একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে সবাই মোটামুটি দেখছেন লোকজন একটু দাঁড়িয়ে রেস্ট ফেস্ট নিচ্ছে, ভর্তি লোকজন। আর এদিকের ভিউটা অপূর্ব আছে। সারা রাস্তাতেই এরকম কাদা দেখতে পাবেন, বিভৎস ওই ঘোড়ার গুয়ের গন্ধ আছে, আর তার মধ্যে ঠান্ডা আছে, তাই নাকেতে এটা জড়িয়ে নিয়েছি। ঠান্ডাটাও একটু কম লাগবে, আর তার সঙ্গে গন্ধটাও অনেকটা কম লাগছে। তো এরকম করেই যাবো আর কি।
কষ্ট হলেও মজা লাগছে। কিন্তু লোক যে কেন কেদারনাথ আসে এখানে একবার না আসলে বুঝতে পারবেন না। চলে আসুন কেদারনাথ। রাস্তার পাশে এরকম বহু দোকান পাবেন। আমি এখান থেকে মোটামুটি লাল চা খেলাম, 20 টাকা করে নিল। এই রকম জায়গাতে 20 টাকা করে নেওয়াটা স্বাভাবিক। চলো বেরোনো যাক। সামনে যাচ্ছে সুব্রতবাবু, যাচ্ছে সামনে সুজিত যাচ্ছে, আর সঙ্গে তো আপনাদের বন্ধু রয়েছে। চলুন যাওয়া যাক। আপনারা যদি পালকিতে আসতে চান তাহলে এরকমভাবে আসে আর কি। জঙ্গলচটির কিছুটা আগেই পাবেন এই ভৈরব বাবার মন্দির। ওনার আশীর্বাদ নিয়ে এগিয়ে গেলাম কেদারনাথের দিকে। এখান থেকে কেদারনাথ লেখা দিচ্ছে 13 কিলোমিটার, কিন্তু মনে হয় না সেটা। আর উল্টো দিকে দেখুন আছে একটা ঝর্ণা সুন্দর। এসে গেছি জঙ্গলচটিতে। তো মোটামুটি 3.5 কিলোমিটার রাস্তা অলমোস্ট কমপ্লিট। তো একটু ওপরে গিয়ে একটু ব্রেকফাস্টের প্ল্যান করব, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। এরকম রাস্তা পুরোটাই। জঙ্গলচটিতে বহু দোকান আছে, যদিও এখনও খোলেনি। এখন খোলেনি তার কারণ হলো সকাল সকাল এসছি না। এখন বাজে 7:57, মানে 8টাও এখনও বাজিনি। আমরা চলে এসেছি জঙ্গলচটিতে। আরও 1 ঘন্টা আগে আসার প্ল্যান ছিল, কিন্তু হয়ে উঠলো না আর কি। জঙ্গলচটি থেকে ভীমবালি যাব এখন। এখন অনেকটা চড়াই। চলুন, এখান থেকে রুদ্র ফলস আছে, সেটা জাস্ট 0.20 কিলোমিটার। তো বেশি দাঁড়াবো না, আস্তে আস্তে হাঁটতে থাকি। দেখা যাক। মেঘ করে রয়েছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি হতেই পারে যে কোনো মুহূর্তে। এটা হলো রুদ্র ফলস, কিন্তু ফলসে দেখুন পুরোটাই জল নেই, পুরো শুকনো। আর নিচ থেকে যায় এরকম জলটা এখান থেকে মেনলি ওই জলটা এসে নিচ থেকে হয়ে এখান থেকে গিয়ে মন্দাকিনীতে গিয়ে মিলে। তো এখন নেই ওখানেও জল। এবার এগিয়ে যাই ভীমবালির দিকে। এইদিকে কুকুরগুলো দেখুন। তো মনে হচ্ছে সে আমাদের ওখানকার ঘরে পোষা যে কুকুরগুলো হয় সেগুলো, কিন্তু এগুলো নর্মাল কুকুর একদম। যখন একটু ক্লান্ত মনে হবে তখন কিন্তু অবশ্যই এরকম ওআরএস জলের মধ্যে মিশিয়ে নেবেন, আর রাস্তায় যেতে যেতে খেতে থাকবেন। তা অনেকটা বেটার থাকা যাবে, কেন ডিহাইড্রেশন খুব কিন্তু মুশকিল করবে পুরো হাঁটার পথটা। তাই আমরা কিন্তু মোটামুটি এই বোতলের মধ্যে ওআরএস ভরে নিয়েছি। অলরেডি আমরা শুরু করেছিলাম 6টার সময়, এখন বাজে 8:32। এসে গেছি অলমোস্ট 5 কিলোমিটার মতো। আমাদের সকালের ব্রেকফাস্ট টাইম স্টার্ট হয়েছে। ব্রেকফাস্ট করবো এবারে। ব্রেকফাস্টে আমরা নিয়ে এসেছিলাম নিচ থেকে কেক, আর খাবার হলো শশা। শশাটা খুব দরকার। শশা ব্রেকফাস্ট চলছে, কেক খাওয়া হয়ে গেছে, তারপর শশা খাচ্ছি। এরকম তো টিফিন বোধহয় কাউরি হয় না, আমাদের হয়। হর হর মহাদেব, মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। ভীমবালির কাছাকাছি। এখান থেকে 0.5 কিলোমিটার হলো ভীমবালি, আর বেস ক্যাম্প আছে 9 কিলোমিটার।
ছোটা লিনচালি 3.5 কিলোমিটার, আর কেদারনাথ দেখাচ্ছে 10.5 10.5। এই দেখুন এই যে দেওয়া আছে ফলকটা। গরমটাও বাড়ছে, আমাদের পোশাকও হালকা হতে শুরু করেছে। টুপি খুলে দিয়েছি, এরপরে আস্তে আস্তে কিছুক্ষণ পরে জ্যাকেটটাও খুলে দেবো। এসে গেছি ভীমবালিতে। ভীমবালির একটু আগে থেকেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা আছে এদিক দিয়ে, এটা যাচ্ছে ঘোড়াদের, আর আমরা যাব এই পার থেকে হাঁটা রাস্তাটা। যদিও এখনও কেউ কিন্তু মানে না, ওদিকেও ঘোরা যাচ্ছে এদিকেও ঘোরা যাচ্ছে। এই যে ঘোড়ার রাস্তাটা এদিক দিয়ে দেখছেন তো, ওই যে ঘোড়াগুলো যাচ্ছে এখান থেকে ঘুরে 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 এইভাবে উপরে উঠবে। রাস্তায় রাস্তায় এইরকম ঝর্ণাও ভর্তি পাবেন, ভেজানোর ঝর্ণা আর কি। এদিকে জুতো ভিজে যেতে পারে। পাহাড় মাথার ওপর চেপে বসেছে, মনে হচ্ছে এক্ষুনি মাথার ওপর পাহাড়টা ভেঙে পড়বে। কোথা থেকে দাদা আপনারা? কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা আমিও। আমি সোনারপুর। আমরা কলকাতা নয়, কলকাতা বলে সবাই চিনি বলে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমানে। আচ্ছা, এরা তো হাওড়া ডিস্ট্রিক্ট আছে। আপনার হাওড়া? হাওড়া সাগরাইলে। কখন শুরু করেছেন যাত্রা? এটা আমরাও ছোট যাত্রা। এই কি টাইমিং রে ভাই! হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের মাইন্ড পুরোপুরি একই, বাঙালির চিন্তা ভাবনাটা তো একই। একদম যাবো। এই রামবাড়ার একদম ঢোকার মুখে রাস্তাটা খুবই খাড়াই, খুবই খারাপ। এই দেখুন, সত্যি বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর। আর যতটা আমি জানি যে 2013 সালে যেই মহাপ্রলয় বলতে পারেন এখানে ঘটেছিল, সেইটা কিন্তু এই রাস্তাটা পাল্টে দিয়েছে। মানে আগে ছিল এই পার থেকে রাস্তা, এই পার থেকে রাস্তা, বর্তমানে সেটা চেঞ্জ হয়ে এই পার থেকে গিয়ে ওই ওপর থেকে হয়ে ওই পার থেকে যেতে, যার জন্য রাস্তাটা অনেকটাই বেশি হয়ে গেছে আর কি। প্রায় বলা যায় যে 3 থেকে 4 কিলোমিটার মতো এক্সট্রা রাস্তা। দুটো ব্রিজ আছে, একটা হলো নতুন ব্রিজ যেটা এইটা, আর এটা হলো পুরাতন ব্রিজ। আমি পুরাতন ব্রিজটা দিয়ে যাবো। দেখুন এই ব্রিজটার মধ্যে একসাথে 24 জন যাত্রী অথবা 6টি খচ্চর অ্যালাউ আছে। দৃশ্যটা দেখছেন? কেন লোক বারবার এখানে আসে তার কারণ এইগুলো। যারা হেলিকপ্টারে যাচ্ছেন তারা এই দৃশ্য কিন্তু পাবেন না। এরপরে আমাদের টার্গেট হবে ছোটা লিনচলি। এখনও পর্যন্ত সবার শরীর ঠিক, কোনো অসুবিধা সেরকম হয়নি আমাদের, কিন্তু ঘোড়ার জ্বালায় জর্জরিত। সত্যি বলতে গেলে ঘোড়াটাই হলো মেন সমস্যা, অন্য কোনো সমস্যাই নেই। এখন বাজে হলো 10টা 18, আর তার মধ্যে চলে এসেছি আমরা রামবাড়া। রামবাড়া ক্রস করেছি মেনলি, আর আগে ওই পার থেকে রাস্তা ছিল, ওই পার থেকে। এখন আর সেটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন চড়াইটা কতটা? পুরো খাড়াই। এতক্ষণ যেটা এসছে সেটা টেলার, এখন চলছে হলো ফিল্ম।
তখন যে দুটো রাস্তা আলাদা হয়েছিল সেটা এখানে এসে জয়েন্ট হয়ে যায়, ওই সাইড থেকে এসে এখানটা এসে জয়েন্ট হয়। আপনারা চাইলে এই ঝর্ণার জলও কিন্তু ইউজ করতে পারেন, খাওয়া দাওয়া দিতেই পারে, অনেকেই কিন্তু এই জল ভরছে। আমরাও ভেবেছিলাম ভরবো, কিন্তু এখন আমাদের লাগেনি তাই ভরিনি। যখন রাস্তায় ক্লান্ত ক্লান্ত মনে হবে তখন উপায় হলো চকলেট খেলে কিন্তু অনেকটা ক্লান্ত কম হয়। তো মোটামুটি এরকম নিয়ে এসেছি অনেকগুলো শর্টস, যখন যেমন লাগবে একটু একটু করে খেতে থাকবো। এই চড়াইটাই সব থেকে কঠিন। ওই মাথায় যেতে হবে। যাওয়ার পথে বেশ কিছু জায়গাতে শর্টকাট পাবেন, এইরকম বুঝে শুনে যাবেন। যাওয়ার মতন অবস্থা মনে হলেই যাবেন, কিন্তু নাহলে নর্মাল পথ ধরে যাওয়া ঠিক আছে। আমি তো যাবো, দেখি চেষ্টা করি। সময়টা একটু কম লাগবে, ডিস্টেন্সটাও অনেকটা কমে যাবে। ওই যে উপরে গিয়ে মিলবো আমরা। এই দেখুন, বুঝতে পারছেন সবাই উঠছে। ক্যামেরা ছেড়ে এবার একটু কষ্ট করতে হবে। সত্যি পিট্টু নিয়ে যাচ্ছে। পিট্টু ঠিক আছে, হেলিকপ্টারও ঠিক আছে, কিন্তু ঘোড়াগুলোকে যেভাবে অত্যাচার করছে খুব খারাপ লাগছে। আর এছাড়া পালকিতেও আসতে পারেন, প্রাইসটা একটু বেশি লাগবে। শর্টকাটেও লেগে গেছে জ্যাম। রাস্তাপথে দেখলাম অনেক ইয়াং লোকজন, তারা ঘোড়াতে উঠছে। আর দেখুন এরকম মানুষজন তারা হেঁটে উঠছে, বুঝতে পারছেন? স্পিরিট থাকতে হবে, এই হলো ব্যাপার। পাশে রয়েছে এরকম খাই, তার পাশে এরকম ঘোড়ার চাপ। এখান থেকে দূরত্বগুলো সুন্দরভাবে লেখা আছে। বড় লিঞ্চলি 1 কিলোমিটার, ছানি ক্যাম্প 2 কিলোমিটার, বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, আর কেদারনাথ 6 কিলোমিটার। তো এখনও অনেকটা বাকি আছে, চলুন এগোনো যাক। যত দূরত্ব কমছে তত স্পিডও আমাদের কমছে। এখন বাজে 12:42, মোটামুটি পৌঁছাতে 2 থেকে 3টে মতো বাজবে। একটু বসলাম। এখন আমরা আছি বেস ক্যাম্প থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে। একটু বসা একটু হাঁটা, এই করতে করতেই পৌঁছাতে হবে। তো টানা হাঁটলে পরে হাঁটাটা খুবই কঠিন হয়ে যাবে, আর অনেকক্ষণ বসে থাকলে পা আবার ধরে যাবে, মুশকিল হয়ে যাবে। শর্টকাটে রাস্তা কমে যায় কিন্তু চড়াই বেড়ে যায়। এটা হলো লিনচলি থেকে একটু এগিয়ে গেলেই এটা পাবেন, এই শর্টকাটটা। আর এটা একদম বেস ক্যাম্পের কাছাকাছি যায় একদম। সেই নিচ থেকে লোকজন আসছে, অনেকটা উঁচু, কিন্তু পুরো স্নোফল হচ্ছে, বুঝতে পারছেন? দেখাচ্ছি, উপরে পুরো মেঘ হয়ে রয়েছে, আর মেঘের জন্য পুরো স্নোফল হচ্ছে। রেনকোট এখনো পরিনি, তো মনে হচ্ছে পড়তে হবে, যা বৃষ্টি হচ্ছে। এখন যা অবস্থা, উপরে পুরো স্নোফল হচ্ছে। চশমাটা পরে নিই, নাহলে চোখে ঠান্ডা লেগে যাবে। এই দেখুন, ওই যে পুরোটাই স্নোফল হচ্ছে, খুব স্নোফল হচ্ছে ওই জায়গাটায়। এখানে হচ্ছে অল্প অল্প হচ্ছে এখানে, কিন্তু ওখানে খুব বেশি হচ্ছে। আমরা এসে গেছি ছানি ক্যাম্পে। ছানি ক্যাম্পে এসে একটু খিদে পাচ্ছে, কারণ 2:30 বাজতে যায়। লাস্ট 2 কিলোমিটার আমরা খুব আস্তে এসেছি, শর্টকাট দিয়ে এসেছি দিও,
খুব আস্তে এসছি, বড় বড় স্টেপ আর ফেলা যাচ্ছে না। আর এখানে এসে একটা ছোট্ট দোকানে বসেছি, ম্যাগি তৈরি করছে এই দাদা। এখানে এক প্লেটের দাম 60 টাকা। এই যে এক প্লেট ম্যাগি 60 টাকা, আমরা 3 জনেই নিয়েছি। মশলা কম দিতে বলেছিলাম, মশলা কমই দিচ্ছে, ভালো লাগছে। আর খিদের মুখে তো সবই ভালো লাগবে। বাইরে স্নোফল হয়েই যাচ্ছে। এখন বাজে 2:42, মানে অলমোস্ট 3টে। আশা রাখি 5টার মধ্যে ঢুকতে পারবো। আমাদের এই জার্নি বলতে পারেন প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো, ওরই ওপরে আছে মেনলি মন্দির। আমাদের আর ওইটুকুনি কষ্ট করে উঠতে পারলেই হলো। এখানে তো নিচু আছে, এটা নিচু দিয়ে যাব, আর গিয়ে ওই উপরে উঠতে পারলেই ঝামেলা শেষ। চলুন যাওয়া যাক। মাঝে মাঝে হেলিকপ্টার গোলার মতো যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এই শর্টকাটটা সব থেকে বেশি চড়াই, লাস্ট শর্টকাট বলেই মনে হচ্ছে। অবশেষে এই শর্টকাটটাও শেষ হলো। এবার এখান থেকে খুব বেস ক্যাম্পটা খুব কাছাকাছি, দেখি কতক্ষণ লাগে। আমরা এসে গেছি বেস ক্যাম্প মেনলি। এখান থেকে কেদারনাথ মন্দির আর খুব বেশি হলে 2 কিলোমিটার। আর এবং চড়াইটা অতটা স্ট্রং, মানে অত চড়াই নয়, একদম নর্মাল চড়াই আর কি। এবারে মোটামুটি শেষমেশ পৌঁছে গেলাম আর কি। আমার পিছনেই রয়েছে GNVN-এর নন্দী কমপ্লেক্স। এখানে টেন্ট কলোনি ক্যাম্প 1টা এখানেই। তো এখানে অনেক টেন্ট আছে। আগে আমরা উপরে যাই, যদি ঘর পাই তো ভালো, নাহলে এদিকে নেমে আসবো নিচের দিকে। 4টে বাজে এসে গেছি। কেদারনাথের যে মেন গেটটা, সেটা এই যে গেটটা। অনেক কষ্টের পর ফল পাওয়া গেল। চলুন आपल्याला काय करायचं करेल। টেম্পেল ওইখানটায়। আর আমরা এসে গেছি মোটামুটি একদম সামনে। এখানে বেশ কিছু রুম আছে, একটু দাম দর করে দেখি কোন রুমে যে পাওয়া যায়। 3 জনে আছে, দেখি একটা রুম নেওয়ার ইচ্ছা আছে। টেন্টে থাকার মেনলি ইচ্ছা নেই, কারণ রাত্রেবেলায় বেশ ঠান্ডা পড়বে। পুরো কেদারনাথ জুড়ে কিন্তু কাজকর্ম চলছে। অনেক কষ্ট করে এই রুমটা পেলাম। রুমের ভেতরে লাগেজ রেখেই দৌড় লাগালাম মন্দিরের দিকে। প্রসাদও নিতে চাইলে এরকম দোকান থেকে নিতে পারেন। जय श्री केदार। মোটামুটি যেটা আমি দেখলাম সব জায়গাতেই প্রায় একই রেট, একটু আধটু কম বেশি 200, 250, 500 এরকম হয়। একটু বারণ করলে হয়তো কম বেশি 10-20 টাকা এদিক ওদিক হয়। নিতেই পারেন যেখান থেকে ইচ্ছা। যত মন্দিরের কাছে যাবেন তত দাম একটু বেড়ে যাবে। একটু নিচের দিক থেকে আমরা নিলাম। এ দাদা খুব ভালো, ওনার দোকানে আসতে পারেন। मंदिर रास्ता मध्य पड़े जस्ट 150 टाका नीचे। आप बाहर आओगे ना, दर्शन करने के बाद बाहर आओगे, मंदिर के पीछे एक अमृत कुंड है नीचे जमीन में। अच्छा, जो मैंने कट्टी दे रखी है आपको, उसमें जल भरना है, घर ले जाना है। जल पानी तो घर में सूख कार्य होता है, उसमें काम आता है। अच्छा তো আমরা যাই এবারে লাইনেতে। এই ঘোড়াতে আসছে, পিট্টুতে আসছে, আর এই দাদাকে দেখুন, এনার বাচ্চাকে নিয়ে এসছে সেই নিচ থেকে নিজে কাঁধে করে। আমি আর ভাই মিলে, 2 ভাই মিলে। তার থেকে বড় ব্যাপার, তার থেকে বড় ব্যাপার এই উনিও এসেছিলেন নিয়ে,
আর ইনিও নিয়ে এসছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা আমার কাছে লেগেছে, যে এইটুকুনি পুচিককে বাচ্চা, সেও 5 কিলোমিটার হেঁটেছে ভাবুন এই রাস্তাতে। আমি নিজে ভেবেই পাচ্ছি না, অসম্ভব ব্যাপার প্রায়, সেটাও করেছে। আমার ছেলে বয়স 12, আমি নিয়ে আসতে ভয় পেলাম। আর এই দাদা এইটুকুন একটা মেয়ে, তাকে নিয়ে চলে এসেছেন এবং সে 5 কিলোমিটার হেঁটেছে, আমি নিজে ভেবেই পাচ্ছি না। জয় শ্রীকেদার বলে দাও। জয় শ্রীকেদার। শ্রীকেদার। প্রথমেই বলেছিলাম যে আমি আজকে যতই কষ্ট হোক দর্শনটা করব, তো সেই হিসাবেই শুরু করেছিলাম। দর্শনের লাইনে দাঁড়িয়েছি, আশা করি দর্শনটা পেয়ে যাব। আর কালকে সকালবেলা এখান থেকে আমরা আবার গৌরীকুণ্ড ফিরবো, দেখি কিভাবে যাওয়া যায়। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি কোনোভাবেই কিন্তু মিস করবেন না, তাহলে এই যাত্রার কিছুটা খামতি রয়েই যাবে। हर हर महादेव, हर हर महादेव, बाबा केदार की, बाबा केदार की। লাইনের ভিড় রয়েছে, তার মধ্যেই ঢুকে পড়েছি। ভেতরে তো পুরো ভিডিওগ্রাফি করা বারণ, বাইরে যতটা করা যায়। পুরো লাইনে ভর্তি লোকজন, পিছনটা পুরো মন্দির, পিছনে লাইনের লাইন লেগে রয়েছে, আর তার মাঝে আমরা ঢুকছি ভেতরে। কেদারনাথ মন্দির থেকে 3 কিলোমিটার ওপরে রয়েছে ভৈরব বাবার মন্দির। আমরা এখন বেরিয়ে পড়লাম সেই দিকে। তো এখানে যাওয়ার পথটা অন্ধকার, তো পুরো অন্ধকার। এখানে একটা ব্রিজ আছে, যেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। পথটা বেশ খাড়াই, কিন্তু যাওয়া যাচ্ছে, ভালো তো রাস্তাটা, ভালো যাওয়া যাচ্ছে, কিন্তু বেশ খাড়াই। কিছু লোক গেছিলো, তারা ফিরে আসছে। অনেকটা যেতে হবে, বেশ ঠান্ডা কিন্তু। সবাই তো কেদারনাথ দিয়ে আসে, এই মন্দিরে কজন আসে? ওই যে দেখতে পাচ্ছেন পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে, যদি অন্ধকার, ওই যে যাবো ওখানটায়। চলুন যাওয়া যাক। এসে গেছি একদম মন্দিরের সামনে। এখানটায় কুণ্ডটা আছে, এটা হোম কুণ্ড যেটাকে বলে। এখান থেকে এন্ট্রান্সটা। একটু ভিজে ভিজে আছে, কারণ মেঘের কাছাকাছি একদম। পুরো দেখুন জায়গাটা, অপূর্ব জায়গা। সকালবেলাও এখানে আসতে পারেন, সকালেও ভালো লাগবে, কিন্তু আমাদের সময় হাতে কম বলে আমরা রাতেই চলে এসেছি। রাতেও দেখতে বেশ ভালোই লাগছে, লাইট ফাইট জ্বালানো আছে, পুরো রাস্তাটাই লাইট আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের আসতে। আর এই জায়গাটা একটু লোকজন কমই আসে, কম লোক জানে, মানে সবাই আসে কেদারনাথে থাকে, কেদারনাথে ঘোরে তারপরে চলে যায়। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আপনারা যখনই টাইম পাবেন এখানে আসতেই পাবেন, যদি সময় নিয়ে আসেন অবশ্যই এখানে কিন্তু আসবেন। ভৈরব বাবার মন্দির দর্শন করে আসার পর কেদারনাথের মূল মন্দিরের যে গেট সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, আশপাশের লোকজনও বেশ কমে গেছে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে গেলাম সোজা রাত্রেবেলার ডিনার করতে। রাত্রির অনেক হয়েছে, এবার গিয়ে শুয়ে পড়বো, 9টা বাজে যায়। তাহলে আজকে রাত্রিবেলা থালি হলো আমাদের রুটি, সবজি আছে, ডাল আছে, তরকার মতো একটা রয়েছে, সঙ্গে রাইস দেবে বলেছেন। খেয়ে দেখি কেমন লাগছে।
খুব একটা খারাপ না। যদি আপনারা দর্শন শুধু করতে চান তাহলে সারাদিনে যখন খুশি এসে করতে পারেন। যদি স্পেশাল পূজা করাতে চান তাহলে সকালবেলা একদম 5টা থেকে 3টে পর্যন্ত হয়। তো এর মধ্যে আসলেই কিন্তু সেটা সম্ভব। মন্দিরের যে এক্সিটটা আছে সেটা হলো এইটা, পিছনে যেটা রয়েছে। যখন 2013 সালে ওই প্রলয়টা হয়, ওইখান থেকে সমস্ত জল এবং পাথর সব ভেঙে এসে এর ওপর থেকে এসে, এইগুলোর উপর থেকে এসে এখানে এই শিলাটা এসে দাঁড়িয়ে যায়। এবং এই শিলার থাকার ফলে তখন মন্দিরটা কিন্তু রক্ষা পেয়ে যায়। সেই থেকে এই শিলার নাম ভীমশিলা। আশা রাখি বন্ধুরা আপনাদের এই পর্বটি পুরো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাথে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।